লাস্ট ক্লাসে আমরা যেটা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে কিভাবে আমরা সারফেস টেনশনকে মেজার করব। তার সাথে আমি তোমাদের একটা টার্মিনোলজি বলেছিলাম, যেটা তোমাদের আশা করি মনে আছে, যার নাম ছিল সারফেস এনার্জি। খেয়াল পড়ছে? লাস্ট দিন বলেছিলাম সারফেস এনার্জি সম্বন্ধে। হ্যাঁ স্যার। সেখানে আমি ছোট করে একবার জাস্ট রিক্যাপ করে দিচ্ছি। আগের ক্লাসের ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে তোমাদের গ্রুপে গ্রুপে আমি এটা শেয়ার করে দিয়েছিলাম। আশা করি তোমরা সবাই ওই ভিডিওর লিংক পেয়েছিলে। যদি কারোর কিছু কোয়ারি থাকে তাহলে ভিডিওটা তোমরা দেখে নিতে পারবে। আজকের ক্লাসও আমি রেকর্ড করছি, আজকেরটাও ক্লাস হয়ে গেলে আমি আপলোড করে তোমাদের গ্রুপে লিংক শেয়ার করে দেব। তো সারফেস এনার্জির বেসিক কনসেপশনটা কী ছিল, যে আমরা দেখেছিলাম যখন মলিকুলার থিওরি অফ সারফেস টেনশনকে নিয়ে ডিসকাস করেছিলাম, সেখানে আমরা অবজার্ভ করেছিলাম যে একটা লিকুইডের ফ্রি সারফেসে যতগুলো লিকুইড মলিকিউলস থাকে তারা এক্সপিরিয়েন্স করে এ নেট ডাউনওয়ার্ড ফোর্স। এবার যদি আমাকে একটা মলিকিউলকে ইন্টিরিয়ার অফ দ্য লিকুইড থেকে আনতে হয় টু দ্য সারফেস অর দ্য ফ্রি সারফেস অফ দ্য লিকুইড, আমাদের এই ডাউনওয়ার্ড ফোর্সের এগেনস্টে একটা ওয়ার্ক পারফর্ম করতে হয়। এই ওয়ার্কটাই আমরা বলেছিলাম দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক দ্যাট উইল বি ডান বাই দ্য এক্সটার্নাল এজেন্ট উইল বি স্টোরড অ্যাজ দ্য পোটেনশিয়াল এনার্জি ইনসাইড দ্য মলিকিউলস অন দ্য ফ্রি সারফেস অফ দ্য লিকুইড। তার মানে পোটেনশিয়াল এনার্জি লিকুইড মলিকিউলসগুলোর মধ্যে স্টোরড হচ্ছে যখনই আমরা লিকুইড মলিকিউলসগুলোকে লিকুইডের ইন্টিরিয়ার থেকে সারফেসে নিয়ে আসছি। এই পোটেনশিয়াল এনার্জি অফ অল দ্য সারফেস মলিকিউলসকে আমরা যদি পার ইউনিট এরিয়াতে ক্যালকুলেট করি, তাহলে পরে আমরা যে ফ্যাক্টরটা পাবো সেই ফ্যাক্টরটারই নাম হচ্ছে সারফেস এনার্জি অফ দ্য লিকুইড। তাহলে সারফেস এনার্জি অফ দ্য লিকুইডের যদি আমাকে কেউ ডেফিনেশান বলে, তাহলে এইটা হচ্ছে আমার ডেফিনেশান, যে দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সারফেস মলিকিউল। সারফেস মলিকিউলস মানে মনে রাখবে যে লিকুইড মলিকিউলগুলো লিকুইডের ফ্রি সারফেসে থাকে, রিসাইড করে। The potential energy of the surface molecules per unit area of the free surface of the liquid is called surface energy. এবার যদি আমাকে তাহলে পরের পার্টে যাওয়ার আগে তাহলে একটা জিনিস ক্লিয়ার, ফ্রি সারফেসে যে লিকুইড মলিকিউলসগুলো থাকে তাদের মধ্যে স্টোরড অ্যামাউন্ট অফ এনার্জি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান দ্য স্টোরড এনার্জি ইনসাইড এ লিকুইড মলিকিউল হোয়েন ইট ইজ অ্যাট দ্য ইন্টিরিয়ার অফ দ্য লিকুইড। লিকুইডের ভিতরে থাকা মলিকিউলের থেকে সারফেসে থাকা মলিকিউলগুলোর এনার্জির অ্যামাউন্টটা সবসময়তে বেশি। এবার যদি আমাকে সারফেস এরিয়া অফ দ্য লিকুইডকে ইনক্রিজ করাতে হয়, তাহলে কি করতে হবে? আরও বেশি লিকুইড মলিকিউলসকে আমাকে নিয়ে আসতে হবে সারফেসে, তবেই সারফেস এরিয়া বাড়বে। তার মানে এক্সট্রা অ্যামাউন্ট অফ এনার্জি আমার আরও লাগবে, যাতে করে লিকুইড মলিকিউলসগুলো ডিসপ্লেসড হয় অন দ্য নিউলি ক্রিয়েটেড সারফেস। তার মানে একটা সারফেস এরিয়াকে, যদি একটা লিকুইডের ফ্রি সারফেসকে যদি আমাকে ইনক্রিজ করতে হয়, তাহলে এক্সটার্নাল এজেন্টকে কন্টিনিউয়াসলি ওয়ার্ক পারফর্ম করে যেতে হবে টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া। এই ওয়ার্কটা স্লোলি করতে হবে, এবং এই স্লো ওয়ার্কের জন্য এক্সটার্নাল এজেন্টের যা এনার্জি লস হবে সেটাই ওই সারফেসে থাকা মলিকিউলসগুলোর মধ্যে স্টোরড হবে অ্যাজ পোটেনশিয়াল এনার্জি। তারপর যখন আমরা পার ইউনিট এরিয়াতে সেই পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করব, আমরা পাবো হচ্ছে সারফেস এনার্জি অফ দ্যাট লিকুইড। এই অবধি আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। এই অবধি সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমাকে যেটা ক্যালকুলেশন করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট ক্যালকুলেশন। সেই ক্যালকুলেশনটার নাম হচ্ছে রিলেশন বিটুইন সারফেস এনার্জি অ্যান্ড সারফেস টেনশন।
এটা তোমাকে এইভাবে বলতে পারে, ডিরাইভ দ্য রিলেশন বিটুইন সারফেস এনার্জি অ্যান্ড সারফেস টেনশন, বা বলতে পারে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন সারফেস এনার্জি অ্যান্ড সারফেস টেনশন। যাই বলুক না কেন, এটা আমাদেরকে ডিরাইভ করে দেখাতে হবে। এর জন্য আমাদের একটা ডায়াগ্রাম লাগবে, যে ডায়াগ্রামটা থেকে আমরা ক্যালকুলেশনটা করব। আমি তোমাদের এখানে একটা ডায়াগ্রামকে ফার্স্টে প্লেস করছি। এই ডায়াগ্রামটা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই দেখতে পাচ্ছ ডায়াগ্রামটা? বাকি স্টুডেন্টদের কাছে, সবার কাছে হ্যাঁ ক্লিয়ার? স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। এবার ভালো করে বুঝে নাও জিনিসটা কি। এই যে দেখছো ABCD একটা ফ্রেম, এটা দেখো ইউ এর মতন দেখতে একটা ফ্রেম, এটাকে বলা হচ্ছে ইউ শেপেড একটা তারের ফ্রেম। তার মধ্যে এই যে P1Q1 একটা তুমি ছোট্ট স্ট্রিপের মতো দেখতে পাচ্ছ, এইটার নাম হচ্ছে স্লাইড ওয়্যার, যেটা স্লাইড করতে পারে এই ABCD ইউ শেপেড ফ্রেমের ভিতর দিয়ে উইদাউট এনি ফ্রিকশান। এই ABCD, এই যে ইউ শেপেড তোমার ওয়্যার ফ্রেমটা, যার সাথে আমার একটা স্লাইডিং ওয়্যার রয়েছে P1Q1, এইটাকে প্রথমে ধরো তোমার একটা বাটির মধ্যে তুমি একটা সোপের সলিউশন রেখেছো, তার মধ্যে এই ফ্রেমটাকে তুমি ডুবিয়ে তুলে নিলে। যেই তুমি ফিল্মটাকে তোমার কি বলে এই ফ্রেমটাকে ওই সোপ সলিউশনের মধ্যে ডিপ করে তুলে নেবে, তুমি দেখবে এই ওয়্যার, স্লাইড ওয়্যার এবং ফ্রেমের এই পার্টের মধ্যে একটা সোপের ফিল্ম তৈরি হয়েছে। একটা সোপের ফিল্ম এই জায়গার মধ্যে এক্সিস্ট করছে, যেটা দেখো এই শেডেড পার্ট দিয়ে দেখানো রয়েছে। কতটুকু জায়গার মধ্যে সোপ ফিল্মটা রয়েছে? P1Q1BC এই পার্টটার মধ্যে। এবার এই সোপটার বা সোপের ফিল্মটার কটা সারফেস এরিয়া? আমরা যদি এটাকে সিম্পল ওয়েতে বুঝতে চেষ্টা করি, তোমার খাতার যে কোনো একটা পেজকে বা বইয়ের একটা পেজকে তুমি ভার্টিক্যালি, একটা সিঙ্গেল পেজকে হাতে করে ভার্টিক্যালি তুলে ধরো। তোমার তোমার হাতের সামনে যে খাতা বা পেজ রয়েছে, যে কোনো একটা পেজকে হাত দিয়ে ভার্টিক্যালি ধরে থাকো। মনে করো এই যে পেজটা ভার্টিক্যালি ধরে আছো, এইটাই হচ্ছে সেই সোপের ফিল্মটা, যেটা এই P1Q1BC এই পার্টের মধ্যে রয়েছে। এবার এই যে পেজটা রয়েছে, দেখো এই পেজের দুটো সারফেস, একটা সারফেস হচ্ছে তোমার বাঁদিকে আর একটা সারফেস হচ্ছে ডান দিকে, তাই তো? এটা সবাই বুঝতে পারছো? এটা কি সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তার মানে এই যে আমরা ওয়্যার ফ্রেমের মধ্যে এবং এই ইউ শেপেড ফ্রেম আর ওয়্যারের মাঝখানে একটা সোপের ফিল্মকে আটকে রেখেছি, তার দুটো ফ্রি সারফেস। যেরকম আমাদের যে কোনো একটা পেজকে যদি আমি খাড়াভাবে ভার্টিক্যালি রাখি, তার যেরকম দুটো ফ্রি সারফেস থাকে, একটা বাঁদিকে একটা ডান দিকে, অপোজিট দুটো, ঠিক একই রকমভাবে এই P1Q1BCর মধ্যে থাকা এই সোপের ফিল্মের দুটো ফ্রি সারফেস। তার মানে আমরা যা ক্যালকুলেশন করব, সেটা আমাকে দুটো সারফেসের জন্য ক্যালকুলেশন করতে হবে। তার মানে যে কোনো একটা সারফেসে যা হবে তাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে পরেই দুটো সারফেসের জন্য আমরা ক্যালকুলেশনটা পাবো। এই অবধি সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। বাকিরা সবাই বুঝতে পেরেছো? তাহলে পরে হ্যাঁ স্যার। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমি যে ছবিতে এই লিকুইড ফিল্মের যে পার্টটা দেখতে পাচ্ছি, তাকে যদি আমি বলি ফিল্মের ফ্রন্ট সারফেস, তাহলে এর পিছন দিকে আছে হচ্ছে ফিল্মের ব্যাক সারফেস। এবারে সারফেস টেনশানের বেসিক কন্ডিশনটা কি? যে একটা লিকুইড যেটা রেস্টে আছে, তার ফ্রি সারফেস সবসময় একটা স্ট্রেচড ইলাস্টিক মেমব্রেনের মতন বিহেভ করে। তার মানে ও সবসময় কন্ট্র্যাক্ট করতে চায়, সংকুচিত হতে চায়। কেন? কারণ ও সবসময় অ্যাকোয়ার করতে চায় মিনিমাম পসিবল এরিয়া।
তাহলে একই জিনিস এখানে হবে। এই যে সোপের ফিল্মটা তৈরি হয়েছে এই P1Q1BC এই পার্টের মধ্যে, এই সোপের ফিল্মটাও এবার কন্ট্র্যাক্ট করতে চাইবে, শ্রিঙ্ক করতে চাইবে, যাতে করে এই সোপের ফিল্মের সারফেস এরিয়া মিনিমাম হয়। যেই মোমেন্টে শ্রিঙ্ক করতে চাইবে, সঙ্গে সঙ্গে কি হবে, এই P1Q1 এই যে স্লাইডিং ওয়্যারটা, এর উপর ডান দিক থেকে বাঁ দিকে এই অ্যারোগুলো রিপ্রেজেন্ট করবে সেই সারফেস টেনশনটাকে, যে টেনশন দিয়ে এই সোপের ফিল্মটা এই স্লাইড ওয়্যারটাকে ভিতরের দিকে টানতে থাকবে। কেন? কারণ সোপের ফিল্মটা তো এই পার্টটা জুড়ে তৈরি হয়ে আছে। তাহলে সোপের ফিল্মটা যদি কন্ট্র্যাক্ট করতে চায়, ফ্রেমের এই পার্টটা তো মুভ করতে পারে না, এটা তো ফিক্সড। তাহলে মুভ করতে পারে শুধু এই P1Q1 এই ওয়্যারটা। তাই জন্য ও কি করবে, P1Q1 এই ওয়্যারটাকে ভিতরের দিকে টানতে থাকবে, যাতে করে এই সারফেস এরিয়াটা ক্রমশ ছোট হতে থাকে। এই অবধি সবার কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। তাহলে আমি এখান আচ্ছা, তাহলে আমি এখানে কি বলতে পারি, ডিউ টু দ্য সারফেস টেনশন দ্য সোপ ফিল্ম উইল টেন্ড টু shrink and so the sliding wire, এবার স্লাইডিং ওয়্যারটাকে আমরা কি দিয়ে ডিনোট করেছি দেখো, স্লাইডিং ওয়্যারটা হচ্ছে আমার এই P1Q1। তাহলে স্লাইডিং ওয়্যারটাকে আমি বলবো পি ওহো P1Q1। তাহলে এই স্লাইডিং ওয়্যার P1Q1 will be pulled downward, সরি নট ডাউনওয়ার্ড, ইনওয়ার্ড, ভিতরের দিকে ওকে টানতে থাকবে। এবার সারফেস টেনশনকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করেছি। সারফেস টেনশন আমরা ডেফিনেশন আগের দিন যখন মেজার করেছিলাম সারফেস টেনশন, সেখান থেকে আমরা সারফেস টেনশনের এক্সপ্রেশনটা কি পেয়েছিলাম, এক্সপ্রেশন ছিল সারফেস টেনশন ইজ ইকুয়াল টু ফোর্স পার ইউনিট লেন্থ। তাহলে যদি আমি বলি এই সোপ ফিল্মের সারফেস টেনশন টি আর এই স্লাইড ওয়্যারের লেন্থ হচ্ছে এল, তাহলে পরে এই স্লাইড ওয়্যারের উপর ফিল্মের ফ্রন্ট সারফেস টি ইন্টু এল এই অ্যামাউন্ট অফ ফোর্স দেবে। কেন টি ইন্টু এল দেবে? কারণ টি হচ্ছে এফ বাই এল, ফোর্স পার ইউনিট লেন্থ। তাহলে তুমি যদি লেন্থ জানো আর ফোর্স পার ইউনিট লেন্থ জানো, তাহলে তুমি ওই লেন্থ দিয়ে ফোর্স পার ইউনিট লেন্থকে যখন মাল্টিপ্লাই করবে, তখন তুমি পেয়ে যাবে ওই লেন্থের উপর টোটাল কত ফোর্স কাজ করছে। তাহলে সেই লজিকটাকেই যদি আমি কাজে লাগাই, তাহলে ক্যাপিটাল টি রিপ্রেজেন্ট করছে সারফেস টেনশন অফ দ্য সোপ ফিল্ম, যেটা মানে হচ্ছে ফোর্স পার ইউনিট লেন্থ। তাহলে সেই ফোর্স পার ইউনিট লেন্থ দিয়ে আমি যদি এই স্লাইড ওয়্যার P1Q1 এর লেন্থকে মাল্টিপ্লাই করি, তাহলে কি পাবো, এই ফিল্মের ফ্রন্ট সারফেসটা এই স্লাইড ওয়্যারটাকে ভিতরের দিকে কত ফোর্সে টানছে। এবার আমরা কি বলেছি, সোপ ফিল্মের দুটো সারফেস, একটা ফ্রন্টে আছে যেটা আমরা দেখতে পাচ্ছি, আর একটা ব্যাকে আছে। তাহলে টি ইন্টু এল ফ্রন্টে হবে, আবার টি ইন্টু এল ব্যাকে হবে। তাহলে টোটাল ফোর্স যেটা কাজ করবে এই P1Q1 স্লাইড ওয়্যারের উপর ইন দ্য ইনওয়ার্ড ডাইরেকশান, তার ভ্যালু কত হবে, টি ইন্টু টু এল। টু এল কেন? একবার আমাকে ফ্রন্ট সারফেসের জন্য স্লাইড ওয়্যারের লেন্থকে নিতে হবে, আবার ব্যাক সারফেসের জন্য স্লাইড ওয়্যারের লেন্থকে নিতে হবে। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? তাহলে পরে আমি টি ইজ ইকুয়াল টু কি বলছি, টি হচ্ছে সারফেস টেনশন অফ দ্য সোপ ফিল্ম। সারফেস টেনশন অফ দ্য সোপ ফিল্ম মানে কি, ফোর্স ডিউ টু, তোমাদের বোঝার জন্য আমি আরেকবার লিখে দিচ্ছি, ফোর্স ডিউ টু সারফেস টেনশন
পার ইউনিট লেন্থ অফ দ্য ফিল্ম। নেক্সট আমি কি কনসিডার করছি, লেন্থ অফ দ্য স্লাইড ওয়ার P1 Q1 B স্মল l, আমি এটা কনসিডার করলাম স্লাইড ওয়্যারের লেন্থ। তাহলে এবার আমায় কি ক্যালকুলেট করতে হবে, টোটাল ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ফ্রন্ট অ্যান্ড ব্যাক সারফেসেস অফ দ্য ফিল্ম অন দ্য স্লাইড ওয়্যার। তাহলে সেটা ইজ ইকুয়াল টু কত হবে, আমি যদি এফ ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করি তাহলে টি মাল্টিপ্লাইড বাই টোয়াইস এল। এই অবধি সবার কাছে ক্লিয়ার হলো কি না বলো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বাকি স্টুডেন্টরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার আমাকে কি করতে হবে, স্লাইড ওয়্যারটাকে ভিতরের দিকে যেতে দেওয়া যাবে না। তাহলে ভিতরের দিকে না যেতে দেওয়া মানে কি, তার মানে স্লাইড ওয়্যারের উপর ভিতরের দিকে যে অ্যামাউন্টের ফোর্স কাজ করছে, আমাকে বাইরের দিকে মানে এবার বাঁ দিক থেকে ডান দিকে ঠিক একই অ্যামাউন্টের একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে সেই ফোর্সটা এই টি ইন্টু 12 সঙ্গে ইকুয়াল হতে হবে। একটা কাজ করো, এখানে আমি যে এফটা লিখেছিলাম এই এফটাকে এখন বাদ দিয়ে দাও যাতে তোমাদের কনফিউশনটা না হয়। তাহলে আমাকে যদি এই স্লাইড ওয়্যারটার ইনওয়ার্ড মুভমেন্টটাকে থামাতে হয়, তার মানে স্লাইড ওয়্যারটাকে যদি ইকুইলিব্রিয়াম পজিশানে রাখতে হয়, তাহলে আমাকে একটা এক্সটার্নালি ফোর্স অ্যাপ্লাই করতে হবে এই স্লাইড ওয়্যার P1 Q1 উপর টুয়ার্ডস রাইট, যার ভ্যালু টি ইন্টু 12 সঙ্গে এক্স্যাক্টলি ইকুয়াল হতে হবে। কারণ আমরা এটা জানি যে একই অবজেক্টের উপর আমরা যদি অপোজিট সাইডে বা অপোজিট ডাইরেকশানে ইকুয়াল অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই করি তাহলে ফোর্স দুটো একটা আরেকটাকে নালিফাই করে দেবে এবং অবজেক্টের উপর নেট ফোর্স 0 হয়ে যাবে। তাহলে এই স্লাইডিং ওয়্যারটাকে সোপ ফিল্ম যে ফোর্সে ইনওয়ার্ডলি পুল করছে, আমি যদি সেম অ্যামাউন্টের টুয়ার্ডস রাইট বা আউটওয়ার্ড ডাইরেকশানে একটা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এই স্লাইড ওয়্যারটা আর ভিতরের দিকে মুভ করবে না, একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে। তার মানে আমরা বলবো দ্য স্লাইড ওয়্যার ইজ ইন ইটস ইকুইলিব্রিয়াম পজিশন। এটা কি সবার কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, কেউ কিছু কি কোয়েশ্চেন করবে? কেউ হ্যান্ড রেস করলে? না স্যার, বাই চান্স বাই মিস্টেক হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে আমি কি করব, স্লাইড ওয়্যারটাকে খুব স্লোলি আস্তে আস্তে বাঁ দিক থেকে ডান দিকে সরাবো। হুট করে সরানো যাবে না, কিন্তু যদি তুমি খুব কুইক সরাতে যাও এই ফিল্মটা কিন্তু থাকবে না, নষ্ট হয়ে যাবে। স্লাইড ওয়্যারটাকে খুব স্লোলি আমি এবারে কোন দিকে মুভ করাচ্ছি, টুয়ার্ডস রাইট। ধরো মুভ করাতে করাতে আমি নতুন পজিশানে নিয়ে এলাম P2 Q2-তে, যেখানে P1 Q1 আর P2 Q2 এই দুটো পজিশানের মধ্যে ডিস্টেন্স হচ্ছে x। এই এক্সটা তোমাদের ফিগারে বোঝানোর জন্য আমি একটা লার্জ এক্স করে ড্র করেছি, কিন্তু এক্সটা হচ্ছে ভেরি স্মল। তার মানে আমরা স্লাইড ওয়্যারটাকে মুভ করলাম স্লোলি টুয়ার্ডস রাইট থ্রু এ স্মল ডিস্টেন্স এক্স। তাহলে আমাদের নেক্সট স্টেপ কি, নাও উই মুভ দ্য স্লাইড ওয়্যার স্লোলি। এটা কিন্তু মনে রাখতে হবে, আস্তে আস্তে সরাতে হবে, সারফেস এরিয়াকে ধীরে ধীরে বাড়াতে হবে। উই মুভ দ্য স্লাইড ওয়্যার স্লোলি থ্রু এ স্মল ডিস্টেন্স এক্স towards right so the new position of the slide wire becomes, নতুন পজিশনটা কি, এই যে দেখো ডটেড লাইন দিয়ে দেখানো রয়েছে এই ডটেড লাইনটা। তাহলে নিউ পজিশন ইজ
P2Q2। এই অবধি সবাই বুঝতে পারলে? আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, এই যে পার্টটা, এইটাকে আমরা এরকমভাবে জিনিসটা বলতে পারি না, দেখো তো, যেন অ্যাজ ইফ এইরকম একটা ছোট্ট রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে, এটা বলা যায় না? দেখো তো, এটা বলা যাবে? এই স্লাইড ওয়্যারটা P1Q1 থেকে P2Q2-তে এলে এই রেক্ট্যাঙ্গেলটা যতটুকু এরিয়া, ততটুকু এরিয়া বাড়ছে তো লিকুইডের ফিল্মটার সারফেস এরিয়া? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এটা এটা একটা রেক্ট্যাঙ্গেল, তাই তো? এই রেক্ট্যাঙ্গেলটার এক্স কোনটা? এক্স হচ্ছে এইটা, উইডথটা বা ব্রেডথটা যাই বলো, প্রস্থটা। আর লেন্থ কোনটা? লেন্থ হচ্ছে এই স্লাইড ওয়্যারের লেন্থ। তাহলে একটা রেক্ট্যাঙ্গেলের আমরা এরিয়া কি করে ক্যালকুলেট করি? লেন্থ ইন্টু ব্রেডথ। তাহলে এই যে রেক্ট্যাঙ্গেলটা এখানে তৈরি হয়েছে, রেক্ট্যাঙ্গেলটা কোনটা? P1 P2 Q2 Q1। তাহলে এই রেক্ট্যাঙ্গেলটাই হচ্ছে আমার এই ব্লু কালারের বক্সটা, যার ব্রেডথ হচ্ছে বা প্রস্থ হচ্ছে এক্স, আর দৈর্ঘ্য বা লেন্থ হচ্ছে এল। কারণ দৈর্ঘ্য বা লেন্থটাই হচ্ছে স্লাইড ওয়্যারের লেন্থ, যেটা দেখো আমি এল দিয়ে অলরেডি ডিনোট করে রেখেছি। তাহলে রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্রের এরিয়া কি? লেন্থ ইন্টু ব্রেডথ। তার মানে এই রেক্ট্যাঙ্গেলের ফ্রন্ট ফেসের এরিয়া কত হবে? এল ইন্টু এক্স। এর আবার একটা ব্যাক ফেস আছে বা ব্যাক সারফেস আছে, তার এরিয়া কত হবে? এল ইন্টু এক্স। তাহলে এল ইন্টু এক্স কবার হবে? দুবার হবে। তাহলে টোটাল কতটা লিকুইড ফিল্মের সারফেস এরিয়া বাড়বে? 2 × L × X। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? আমি তাহলে হ্যাঁ স্যার। আচ্ছা, আমি তাহলে রেক্ট্যাঙ্গেলটা এবার ডিলিট করে দিলাম, তোমাদের এটা বোঝানোর জন্য নিয়েছিলাম। তাহলে এবার আমি কি লিখব? সো দ্য টোটাল ইনক্রিজ ইন দ্য সারফেস এরিয়া অফ দ্য ফিল্ম। আমরা এই টোটাল ইনক্রিজকে কিভাবে লিখব? ডেল্টা এ, দ্যাট উইল বি ইকুয়াল টু 2 উইদিন ব্র্যাকেট এল ইন্টু এক্স। দেখো, এল ইন্টু এক্স হচ্ছে একটা সারফেসের জন্য, আবার এল ইন্টু এক্স হচ্ছে ব্যাক সারফেসের জন্য, দুবার নিতে হচ্ছে, তাই জন্য 2L ইন্টু এক্স। খুব ভালো কথা। এইবার তুমি এফ ফোর্স দিচ্ছ ডান দিকে, স্লাইড ওয়্যারটা এক্স অ্যামাউন্টে তোমার মুভ করলো, ডিসপ্লেসড হলো। আমরা কি জানি যে আমি যদি কোনো একটা অবজেক্টের উপর ফোর্স দিই, আর অবজেক্টটা যদি ফোর্সের ডাইরেকশানে মুভ করে, তাহলে যতটা অ্যামাউন্টে মুভ করবে, সেই অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্টকে যদি আমি অ্যাপ্লাইড ফোর্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে পরে আমি কি পাবো? কতটা অ্যামাউন্টের ওয়ার্ক আমি পারফর্ম করলাম। তাহলে এখানে এই যে এফ ফোর্সটা স্লাইড ওয়্যারের উপর ডান দিকে অ্যাপ্লাই হচ্ছে, কে অ্যাপ্লাই করছে? আমি অ্যাপ্লাই করছি। তাহলে আমার এই ফোর্সের জন্যই আমি দেখতে পাচ্ছি স্লাইড ওয়্যারটা খুব স্লোলি P1Q1 থেকে P2Q2-তে গেছে। তার মানে আমার অ্যাপ্লাইড ফোর্স লেফট টু রাইট, স্লাইড ওয়্যারটা মুভ করেছে লেফট টু রাইট। তাহলে আমি যদি এই ফোর্সকে এই ডিসপ্লেসমেন্ট অফ দ্য স্লাইড ওয়্যার দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে পরে আমি পেয়ে যাব এক্সটার্নাল এজেন্ট হিসাবে আমি যে ফোর্সটা দিয়েছি, সেই এক্সটার্নাল ফোর্স কতটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক পারফর্ম করেছে, যার জন্য এই অ্যামাউন্টের সারফেস এরিয়া অফ দ্য ফিল্ম ইনক্রিজ করেছে। এটা সবার কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। তাহলে পরে আমি কি ক্যালকুলেট করবো এবার? ওয়ার্ক ডান। তাহলে দ্য ওয়ার্ক ডান বাই দ্য external force to increase the surface
এরিয়া অফ দ্য ফিল্ম বাই দিস অ্যামাউন্ট। কোন অ্যামাউন্ট? এই যে ডেল্টা এ যতটা এরিয়া আমি বের করেছি, বেড়েছে ততটা অ্যামাউন্ট, সেই ততটা অ্যামাউন্ট ইনক্রিজ করতে কতটা ওয়ার্ক করলো আমার এই এক্সটার্নাল ফোর্স। তাহলে সেটা আমার ইকুয়েশানটা কি? সেটার আমার ইকুয়েশান হচ্ছে সিম্পল ওয়েতে ডাব্লু ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবার ফোর্স দেখো অলরেডি আমাদের কাছে জানা আছে টি ইন্টু টুয়েলভ। কেন? কারণ টি ইন্টু টুয়েলভের সমান ফোর্স দিয়েই তো আমি স্লাইড ওয়্যারটাকে আটকে রেখেছিলাম। তাহলে এই এফের জায়গাতে এবার আমরা টি ইন্টু টুয়েলভ পুট করব। খুব ভালো কথা। তাহলে অর আমরা কি লিখব? ডাব্লু ইজ ইকুয়াল টু, জিনিসটাকে আমরা এইভাবে লিখছি তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখো ইকুয়েশনটা কি দাঁড়ালো? টি ইন্টু টুয়েলভ ইন্টু এক্স, এফের জায়গাতে টি ইন্টু টুয়েলভ ইন্টু এক্স। ক্লিয়ার তো? এটা সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। এবার কি করব, এই টুয়েলভ আর এক্সকে আলাদা করে নেব। তাহলে টুয়েলভ আর এক্সকে আলাদা করলে কি সুবিধা হবে? আমি এই এরিয়াটাকে আনতে পারবো। তাহলে টুয়েলভ আর এক্সকে যদি আমি আলাদা করে লিখি তাহলে পরে দেখো তো এরকমভাবে লিখতে পারি কি না? দেখো তো এভাবে লিখতে পারবো? এই ইকুয়েশনটাকে এইভাবে লেখা যাবে? হ্যাঁ স্যার, টুটা কমন নিয়েছি। হ্যাঁ এটা লেখা যাবে তো? এবার দেখো তো এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে টু ইন্টু এল ইন্টু এক্স, এটা মানে কি লেখা আছে? ডেল্টা এ লেখা আছে তো, যতটা এরিয়া বেড়েছে। তাহলে পরে আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকা এই কোয়ান্টিটিটা, এটাকে আমরা ডেল্টা এ মানে ইনক্রিজ ইন সারফেস এরিয়া দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তাহলে সেটাই করা যাক। তাহলে পরে অর ডাব্লু ইজ ইকুয়াল টু, তাহলে আমার কাছে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? টি ইন্টু ডেল্টা এ। দেখো এই অবধি সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারলে? যারা যারা ক্লাস করছো সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই যে আমরা সারফেস এনার্জি নিয়ে আজকে ক্লাসের শুরুর আগে বললাম যে সারফেস এরিয়া ইনক্রিজ করাতে গেলে যে এক্সট্রা কাজ আমাকে করতে হবে এক্সটার্নাল এজেন্ট হিসাবে, সেটা পার ইউনিট এরিয়াতে স্টোরড হবে সারফেস এনার্জি হিসাবে, আর মলিকিউলগুলোর মধ্যে স্টোরড হয়ে থাকবে অ্যাজ পোটেনশিয়াল এনার্জি। এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা কি? আমরা এটা কনসিডার করে নিচ্ছি যে টেম্পারেচারে রেখে আমরা এই কাজটা করছি সেই টেম্পারেচারটা কিন্তু চেঞ্জ করছে না। তার মানে এই সোপ ফিল্মের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকছে। তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো কেন স্যার, টেম্পারেচার যদি চেঞ্জ করে তাহলে কি কোনো প্রবলেম হবে? হ্যাঁ হবে। প্রবলেম হবে মানে হচ্ছে সারফেস টেনশানের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। আমরা যে সারফেস টেনশানকে ক্যাপিটাল টি ধরে ক্যালকুলেট করছি সেই টি এর ভ্যালুটা আর তখন টি থাকবে না, টিটা তখন চেঞ্জ হয়ে যাবে। তাহলে চেঞ্জ হয়ে গেলে আমাদের ক্যালকুলেশনটা পুরোটা রং হবে। কিভাবে চেঞ্জ হবে সেটা আমরা ক্লাসের পরে লাস্টের দিকে গিয়ে জানবো। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে টেম্পারেচার অফ দ্য ফিল্মকে আমরা কনস্ট্যান্ট কনসিডার করছি ফর দিস প্রসেস। তাতে করে আমার এই ওয়ার্ক ডানটা স্টোরড হচ্ছে এই সোপ ফিল্মের মধ্যে অ্যাজ দ্য সারফেস এনার্জি। তাহলে পরে আমি এখানে এই কথাটা মেনশান করব কিভাবে? যে ইফ দ্য টেম্পারেচার অফ দ্য ফিল্ম রিমেন্স কনস্ট্যান্ট ইন দিস প্রসেস, দ্য ওয়ার্ক ডান ইজ স্টোরড ইন দ্য সোপ ফিল্ম অ্যাজ ইটস সারফেস এনার্জি। এবারে এনার্জিকে আমরা ক্যাপিটাল ইউ দিয়ে ডিনোট করি। তাহলে পরে আমরা যদি বলি লেট ক্যাপিটাল ইউ বি দ্য অ্যামাউন্ট অফ সারফেস এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দিস এক্সট্রা লিকুইড সারফেস। এই যে লিকুইড সারফেস যেটা এক্সট্রা বেড়েছে
তার জন্যই তো এনার্জি স্টোরড হচ্ছে। তাহলে এই ইউ অ্যামাউন্ট অফ এনার্জিটা অ্যাসোসিয়েটেড থাকবে এই এক্সট্রা লিকুইড সারফেসের সাথে। তখন আমার কি লেখা স্টেটমেন্টটা হবে, দেন ইট মাস্ট বি ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল ফোর্স। কেন এক্সট্রা এনার্জিটা স্টোরড হলো? আমি এক্সটার্নাল এজেন্ট হিসাবে কাজ করেছি বলে সেনাই তো, কাজ করেছি বলেই তো ওই সারফেস এরিয়া বেড়েছে, তার জন্যই এনার্জি স্টোরড হয়েছে। তাহলে পরে এই এনার্জিটা ওয়ার্ক ডানের সাথে এক্স্যাক্টলি ইকুয়াল হতে হবে, কারণ ওয়ার্ক করতে গিয়ে আমি যতটা এনার্জি লুজ করব ঠিক ততটা এনার্জি তো স্টোরড হবে ওই তোমার এক্সট্রা সারফেসের মধ্যে। তাই জন্যই আমরা এটা লিখতে পাচ্ছি যে দেন ইট মাস্ট বি ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল ফোর্স। দেখো এটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো তো? তাহলে পরে আমি কি লিখব, সো ইউ ইজ ইকুয়াল টু ডাব্লু। এবার ডাব্লু মানে কি? ডাব্লু মানে হচ্ছে টি ইন্টু ডেল্টা এ। তাহলে ইউ ইজ ইকুয়াল টু আমি লিখব টি ইন্টু ডেল্টা এ। তাহলে পরে আমি এরপর লিখব অর সরি ইউ ইজ ইকুয়াল টু টি ইন্টু ডেল্টা এ। দেখো এই এক্সপ্রেশনটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে এই এক্সপ্রেশন থেকে আমাকে যদি এবার ক্যাপিটাল, কেন আমাকে কি ক্যালকুলেট করতে বলেছে? আমাকে ক্যালকুলেট করতে বলেছে রিলেশন বিটুইন সারফেস এনার্জি অ্যান্ড সারফেস টেনশন। তাহলে আমি যদি এখান থেকে ক্যাপিটাল টি ক্যালকুলেট করতে চাই, তাহলে দেখো আমার ক্যাপিটাল টি হচ্ছে একটা ফ্র্যাকশান। সেই ফ্র্যাকশানটা কি? সেই ফ্র্যাকশানটা হচ্ছে এই রকম একটা ফ্র্যাকশান। দেখো দেখো এটা লেখা যাবে তো এই ইকুয়েশন থেকে? ইউ ইজ ইকুয়াল টু যদি টি ইন্টু ডেল্টা এ হয়, তাহলে টি ইজ ইকুয়াল টু ইউ বাই ডেল্টা এ, এটা লেখা যাবে। এটা লিখতে পারবো তো? হ্যাঁ স্যার। বাকিরা কেউ রেসপন্স করছো না কেন? ক্লাস তো অনেকেই করছো, বাকিদের কারোর কোনো রেসপন্স নেই কেন? রেসপন্স করো, না হলে পরে আমি বুঝবো কি করে যে তোমরা বুঝতে পারছো কি বুঝতে পারছো না। এবার দেখো আমি যদি ডেল্টা এ ইজ ইকুয়াল টু 1 বলি, তাহলে পরে আমার কাছে ইকুয়েশনটা কি হবে? টি ইজ ইকুয়াল টু ইউ, এইটা পাবো। ডেল্টা এ ইজ ইকুয়াল টু 1 করে দিলে টি ইজ ইকুয়াল টু ইউ। ডেল্টা এ ইজ ইকুয়াল টু 1 মানে কি? ইনক্রিজ ইন এরিয়া ইজ ইকুয়াল টু 1। তার মানে আমরা এরিয়াকে ইউনিট অ্যামাউন্টে ইনক্রিজ করছি। তাহলে সেই ইউনিট অ্যামাউন্টে ইনক্রিজ করতে গেলে পরে যতটা অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল এনার্জি বা সারফেস এনার্জি স্টোরড হচ্ছে ওই ইউনিট এরিয়াতে, সেটাই দেখো সারফেস টেনশনের সাথে নিউমেরিক্যালি ইকুয়াল। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। বাকিরা আচ্ছা, এবার দেখো এখানে আমি আরেকটা ইকুয়েশন পেয়েছি, ডাব্লু ইজ ইকুয়াল টু টি ইন্টু ডেল্টা এ। এই যে এই ইকুয়েশনটা, আমি যদি এই ইকুয়েশনটাকে এখানে বক্স করে দিই, তাহলে এই ইকুয়েশনটার কথা আমি বলছি। এই ডাব্লু ইজ ইকুয়াল টু টি ইন্টু ডেল্টা এ, এখানেও যদি আমি ডেল্টা এ ইজ ইকুয়াল টু 1 করি, তাহলে টি ইজ ইকুয়াল টু ডাব্লু পাবো। তাহলে পরে আমি এটা আবার লিখতে পারি এগেন, আমার কাছে ইকুয়েশনটা কি রয়েছে? টি ইজ ডাব্লু ইজ ইকুয়াল টু টি ইন্টু ডেল্টা এ। এই ইকুয়েশনটা আমার কাছে রয়েছে। এবার আমি আগের বারের মতন সেম কন্ডিশন অ্যাপ্লাই করছি। কি কন্ডিশন? ডেল্টা এ ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি যদি বলি ইফ ডেল্টা এ ইজ ইকুয়াল টু 1, দেন আমার ইকুয়েশনটা কি হচ্ছে? টি ইজ ইকুয়াল টু ডাব্লু। দেখো এটা পাচ্ছি তো?
ডেল্টা এ 1 দিলে ডাব্লিউ আর টি তো সমান। হ্যাঁ স্যার। তার মানে আমি যদি লিকুইড সারফেসকে ইউনিট অ্যামাউন্টে ইনক্রিজ করাতে চাই কনস্ট্যান্ট টেম্পারেচারে, তাহলে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক আমায় করতে হবে সেই ওয়ার্ক ডানটা হবে হচ্ছে সারফেস টেনশানের সাথে নিউমেরিক্যালি ইকুয়াল। তার মানে আমরা সারফেস টেনশানের আগের দিন একটা ডেফিনেশন পেয়েছিলাম ফোর্স পার ইউনিট লেন্থ, আজকে আমরা ওয়ার্ক ডানের টার্মে আরেকটা ডেফিনেশন পেলাম, সেটা হচ্ছে সারফেস টেনশন মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য, এটাকে আমি হাইলাইট করে দিই, amount of work done in increasing the area of the free liquid surface by unity মানে delta A is equal to 1 against the force of surface tension। কারণ দেখতেই পাচ্ছি সারফেস টেনশনের ফোর্সটা ছিল ডান দিক থেকে বাঁ দিকে, আর সারফেস এরিয়াটা বেড়েছে বাঁ দিক থেকে ডান দিকে। তাহলে এগেনস্ট দ্য ফোর্স অফ সারফেস টেনশন অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। কারণ দেখো অলরেডি আমার এখানে মেনশন করা আছে if the temperature of the film remains constant। দেখো ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। সবার কাছে ক্লিয়ার হয়েছে? Yes, sir. আচ্ছা, তাহলে এই ক্যালকুলেশনটা সবাই খুব ভালো করে করবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্যালকুলেশন, যেটা তোমাদের এক্সামিনেশানে কিন্তু খুব দেওয়া হয়। এইবারে আমরা তোমার কাছে ধরো, তোমাদের আমি একটা সিম্পল জিনিসকে জাস্ট ভিজুয়ালাইজ করতে বলছি। তোমাকে ধরো একটা একদম পরিষ্কার একটা প্লেট দেওয়া হয়েছে, ধরো একটা পোর্সেলিনের প্লেট বা একটা গ্লাসের প্লেট দেওয়া হয়েছে। তোমাকে ওই প্লেটের উপর দুটো লিকুইড ড্রপ দেওয়া হলো। একটা লিকুইড ড্রপ হচ্ছে ভেরি স্মল, ছোট্ট একটা ড্রপ, আর আরেকটা হচ্ছে লার্জ লিকুইড ড্রপ। এই দুটো লিকুইড ড্রপের মধ্যে কোন ড্রপটা তুমি দেখতে পাবে একদম স্ফিয়ার আর কোনটা স্ফেরিক্যাল নয়, তোমরা কোনটা দেখবে? আমি আরেকবার রিপিট করছি কোয়েশ্চেনটা। তোমাকে একটা একদম একেবারে ক্লিয়ার পরিষ্কার একটা প্লেট দেওয়া হয়েছে, গ্লাসের প্লেট দেওয়া হয়েছে বা একটা পোর্সেলিনের প্লেট দেওয়া হয়েছে, তার উপর দুটো লিকুইড ড্রপ রাখা হয়েছে। একটা লিকুইড ড্রপ হচ্ছে ভেরি স্মল আর একটা লিকুইড ড্রপ লার্জ। ধরো জলেরই দুটো ড্রপ, ওয়াটার ড্রপস। তাহলে তুমি ওই দুটো ড্রপের মধ্যে কোন ড্রপটা দেখবে পারফেক্টলি স্ফিয়ার? ওই ছোট্ট লিকুইড ড্রপটা না লার্জ লিকুইড ড্রপটা? যদি তোমাদের এই কোয়েশ্চেনটা করা হয় তোমরা কি আনসার দেবে? বড়টাই দেখতে পাবো স্যার, লার্জটা। তুমি সেফ স্যার ছোটটার বেটার হবে স্যার। মানে একজন বললে যে বড় যে ড্রপটা সেই ড্রপটার শেপটা পারফেক্টলি স্ফিয়ার হবে, আর আরেকজন বলছো ছোট যে ড্রপটা তার শেপটা পারফেক্টলি স্ফিয়ার হবে। দেখো দুটো আনসার কারেক্ট নয়, এর মধ্যে যে কোনো একটা আনসার কারেক্ট। তোমাদের কি মনে হয় কোনটার শেপটা পারফেক্টলি স্ফেরিক্যাল হবে? ছোটটা হবে ছোটটা না বড়টা হবে? স্যার ছোটটা। এবার যদি আমি তোমাকে কোয়েশ্চেন করি কেন, এর কি আনসার দেবে? কেন বড়টা নয়? আমি এখন বলছি না কোন আনসারটা কারেক্ট, তোমাদেরকে কারণটা বোঝানোর পর বলবো আমি কোন আনসারটা কারেক্ট। যারা বলছো ছোটটা পারফেক্টলি স্ফিয়ার হবে বা স্ফেরিক্যাল শেপ নেবে, তাদের কাছে আমার প্রশ্ন যে কেন বড়টা কেন নেবে না? কেন তোমাদের মনে হচ্ছে ছোটটা নেবে? বলতে পারবে? জানো নাকি আন্দাজে বললে? বা আন্দাজে বল। বা চোখে দেখেছো ছোট ড্রপগুলো স্ফেরিক্যাল হয়, বড়গুলো হয় না? শোনো,
আনসারটা হচ্ছে ছোট ড্রপ স্ফেরিক্যাল হবে, বড়টা হবে না, বড়টা দেখতে ইলিপ্টিক্যাল হবে। এবার তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো স্যার কেন এটা হচ্ছে। তার কারণটা হচ্ছে আমরা সব সময় আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে আছি। তাহলে ওই লিকুইড ড্রপগুলো আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে রয়েছে। তাহলে যে কোনো একটা লিকুইড ড্রপের পোটেনশিয়াল এনার্জি দুটো কারণের জন্য হয়। একটা কারণ হচ্ছে সারফেস টেনশন, যেটা আমরা এখন ডিসকাস করলাম, আর আরেকটা কারণ হচ্ছে গ্র্যাভিটির জন্য। যখন ড্রপটা হচ্ছে স্মল, তখন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা থাকে খুব স্মল কম্পেয়ার টু দ্য পোটেনশিয়াল এনার্জি ডিউ টু সারফেস টেনশন। সেই কারণের জন্য স্মল ড্রপের কেসে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা নেগলেক্টেড হয়। স্মল ড্রপ শুধুমাত্র সারফেস টেনশনের জন্য পোটেনশিয়াল এনার্জি অ্যাকোয়ার করে। এবং আমরা গত ক্লাসে দেখেছি যে কোনো একটা গিভেন ভলিউমের জন্য সারফেস এরিয়া অফ এ স্ফিয়ার হচ্ছে মিনিমাম। সেই কারণের জন্য ছোট্ট লিকুইড ড্রপ সব সময়তেই স্ফেরিক্যাল শেপকে নিতে চায়। এই অবধি ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ স্যার। এই অবধি সবার ক্লিয়ার? এক সেকেন্ড ওয়েট করো তো। আচ্ছা, তাহলে আমাদের স্মল ড্রপের কেসে আমরা কি দেখতে পাচ্ছি? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা স্মল বলে নেগলেক্টেড হচ্ছে। স্মল ড্রপের পোটেনশিয়াল এনার্জি হচ্ছে অনলি ডিউ টু দ্য সারফেস টেনশন অফ দ্য লিকুইড। এবার আমরা দেখেছি সারফেস টেনশনের জন্য লিকুইড একটা গিভেন ভলিউমে সবসময় মিনিমাম সারফেস এরিয়াকে অ্যাকোয়ার করতে চায়। গিভেন ভলিউমের জন্য স্ফেয়ারের সারফেস এরিয়া হচ্ছে মিনিমাম, তাই জন্য স্মল লিকুইড ড্রপ সব সময়তে স্ফেরিক্যাল। এই অবধি সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। এবার যখন তুমি লার্জ ড্রপে চলে যাচ্ছ, তখন কিন্তু তুমি আর গ্র্যাভিটির এফেক্টকে নেগলেক্ট করতে পারবে না। তখন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অ্যাক্ট করবে। এবার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অ্যাক্ট করলে কি হবে? ওর মধ্যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এমন একটা স্টেটে থাকতে চাইবে যাতে করে ওর পোটেনশিয়াল এনার্জি ডিউ টু গ্র্যাভিটি মিনিমাম হয়। এটা তোমাদের আমি আগের দিন বলেছিলাম যে সব সময়তেই যে কোনো অবজেক্টের ভিতরে স্টোরড পোটেনশিয়াল এনার্জি এমনভাবে থাকে যেন সেটা ওই কন্ডিশনের মিনিমাম ভ্যালুকে অ্যাকোয়ার করতে পারে। তাহলে এইখানে কি হবে? এই যে বড় ড্রপটার মধ্যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি রয়েছে, এটাকে যখন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি মিনিমাইজ করতে চাইবে, তখন ওর কাছে একটাই উপায়, ও লিকুইড ড্রপের সেন্টার অফ গ্র্যাভিটিটাকে প্লেটের কাছাকাছি নিয়ে আসবে, যতটা পারবে নিচের দিকে নিয়ে আসবে, যাতে লিকুইড ড্রপের সেন্টার অফ গ্র্যাভিটি আর প্লেটের মধ্যে ডিস্টেন্সটা খুব কম থাকে। যেই সেন্টার অফ গ্র্যাভিটি নিচের দিকে নেমে আসবে, ড্রপটা ফ্ল্যাটেন হতে শুরু করবে। মানে যেন মনে হবে তুমি যেরকম একটা বেলুনকে
তোমাকে হাওয়া দিয়ে একদম গোল করে ফোলানোর পর তুমি যদি বেলুনটাকে উপর থেকে চাপো, দেখবে মাঝখানটা তোমার ফ্ল্যাটেন হয়ে যায়। ঠিক এই রকম একটা কন্ডিশানে ও যেতে চায়। সেই কারণের জন্য যখন তুমি একটা সারফেসের উপর লার্জ লিকুইড ড্রপকে নেবে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ওখানে ডমিনেট করবে এবং পোটেনশিয়াল এনার্জিকে মিনিমাইজ করার জন্য সেন্টার অফ গ্র্যাভিটিটা যতটা পারবে নিচের দিকে নেমে আসবে, ড্রপটা ফ্ল্যাটেন হয়ে যাবে। সেই কারণের জন্য তোমার লার্জ ড্রপ স্ফেরিক্যাল না হয়ে হয়ে যায় হচ্ছে ইলিপ্টিক্যাল। ঠিক যেরকম একটা বেলুনকে তুমি গোল করে পুরো ফোলানোর পর কোনো একটা সারফেসের উপর রেখে তাকে যদি উপর থেকে চাপ দাও ডাউনওয়ার্ড ডাইরেকশানে, তখন বেলুনটা যেরকম ধরনের শেপ নেয়, মাঝখানটা বাল্জড হয়ে যায়, তোমার ফ্ল্যাটেন হয়ে যায়। ওই লার্জ লিকুইড ড্রপটা এক্স্যাক্টলি সেম টাইপের একটা শেপকে অ্যাকোয়ার করে। ক্লিয়ার হলো কিনা বলো সবার কাছে? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটা হ্যাঁ স্যার। এটা ছাড়াও মনে রাখবে, হ্যাঁ স্যার। শেপ অফ লিকুইড ড্রপ কোন সলিড সারফেসের উপর তুমি ড্রপটা রাখছো তার উপরও কিন্তু ডিপেন্ড করবে। তোমরা লোটাস লিফ দেখেছো? পদ্মপাতা, পদ্মপাতার উপর জল দেখেছো? জলের ড্রপ একদম স্ফেরিক্যাল হয়। যারা গ্রামের দিকে হ্যাঁ স্যার। গ্রামের দিকে যাদের বাড়ি তারা তো এটা দেখবেই। দেখবে লোটাস লিফের উপরে ওয়াটার ড্রপ সব সময়তেই স্ফেরিক্যাল হয়। যদি কেউ না দেখে থাকো, গুগলে সার্চ করো ওয়াটার ড্রপ অন এ লোটাস লিফ, তাহলে পরে ছবি দেখতে পাবে। যারা গ্রামের দিকের ছেলে তারা তো দেখেছো ওই পদ্মপাতার উপরে জল। এর কারণ হচ্ছে, আমরা কি দেখেছি দু ধরনের ইন্টারমলিকুলার ফোর্স আছে প্রথম ক্লাসে, কোহেসিভ ফোর্স, অ্যাডহেসিভ ফোর্স। যখন আমরা লোটাস লিপের উপরে একটা ওয়াটার ড্রপকে নিচ্ছি, তখন লোটাস লিফের সাথে ওয়াটার মলিকিউলের যে ফোর্স অফ অ্যাডহেশন, তার থেকে দুটো ওয়াটার মলিকিউলের ফোর্স অফ কোহেশন অনেক বেশি। তাই জন্য লোটাস লিপের উপরে ওয়াটার ড্রপ সব সময়তে স্ফেরিক্যাল হয়। কিন্তু একই ওয়াটার ড্রপকে, একই সাইজের একটা ওয়াটার ড্রপকে তুমি একটা প্লাস্টিক প্লেটের উপর রাখো, দেখবে ওটা কিন্তু আর স্ফেরিক্যাল নয়, ওটা এরকম ফ্ল্যাটেন হয়ে স্প্রেড করে গিয়ে একটা 3 ডাইমেনশনাল ইলিপ্টিক্যাল শেপ হয়েছে। তার কারণ কি? প্লেটের মলিকিউলের সাথে ওয়াটার মলিকিউলের ফোর্স অফ অ্যাডহেশন এখানে লিকুইড মলিকিউলগুলোর নিজের ফোর্স অফ কোহেশনের থেকে বেশি, তাই জন্য ওটা ফ্ল্যাটেন হয়ে যাচ্ছে। তাহলে শুধুমাত্র ওই পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আছে কি নেই তার উপর শেপ অফ এ লিকুইড ড্রপ ডিপেন্ড করে না, কোন ধরনের সারফেসের উপর তুমি লিকুইড ড্রপটাকে রাখছো সেই সলিড সারফেসের নেচারের উপরও কিন্তু এটা ডিপেন্ড করে। তাহলে শেপ অফ এ লিকুইড ড্রপ কী হবে, কেন হবে, এই লজিকটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আমি তোমাদের যেটা এতক্ষণ বললাম সেইটা আমি তোমাদের এখানে দিয়ে দিলাম। এইটা হচ্ছে টোটাল লজিকটা। এটা আমি পিডিএফটা আজকে ক্লাস হয়ে যাওয়ার পর দিয়ে দেবো, আগের দিনের আর আজকেরটা, সারফেস টেনশনটা পুরোটা হয়ে যাবে। এর মধ্যে এতক্ষণ ধরে তোমাদের যা বোঝালাম সেটাই এখানে লেখা রয়েছে। এইবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস পড়ব, তার নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট জিনিসটা কি? তোমরা কেমিস্ট্রি ল্যাবে যারা এক্সপেরিমেন্ট করেছো সেখানে দেখেছো ওই ক্লনিক্যাল তোমার যে ফ্লাস্কগুলো থাকে বা তোমার টেস্ট টিউব থাকে, টেস্ট টিউবের মধ্যে তুমি যদি জল নাও তাহলে দেখবে জলের যেটা ফ্রি সারফেস, যেটাকে আমরা বলি হচ্ছে মেনিসকাস, সেই মেনিসকাসটা ফ্ল্যাট হয় না, দেখবে এরকম একটু কনকেভের মতন দেখতে হয়। দেখেছো কখনো? হ্যাঁ স্যার। কিন্তু থার্মোমিটারের মধ্যে যখন
আমাদের বডি টেম্পারেচার আমরা মাপি, তখন যখন থার্মোমিটারের ওই ছোট্ট যে টিউবটা যার নাম ক্যাপিলারি, তার মধ্যে দিয়ে যখন থার্মোমিটারের ভিতর থেকে মার্কারিটা রাইজ করে, তখন সেই মার্কারির মাথাটা দেখবে কনভেক্স, উপরের দিকে ওঠানো। খেয়াল করে দেখেছো? হ্যাঁ স্যার। কেন হচ্ছে? এর কারণ আছে। এর 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 কারণগুলো আমাদের কাছে ওই পার্টের ক্যালকুলেশনগুলো করার মতন অপশান নেই। তোমাদের আমি 3টে ফিগার দেখাচ্ছি, এই ফিগারটা ভালো করে দেখো। ফিগারটা সবাই দেখতে পাচ্ছ কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বলছে লিকুইড সারফেসের উপর তুমি যদি লিকুইড সারফেসের উপর তুমি যদি ট্যানজেন্ট আঁকো, তাহলে সেই ট্যানজেন্টটা আর সলিড সারফেসটা, লিকুইডের ইনসাইডে যে পার্টটা, লিকুইডের আউটসাইড পার্ট না, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। ভালো করে প্রথম ছবিটা দেখো। এই মোমেন্টে সেকেন্ড আর থার্ড ফিগারটাকে বাদ দাও, আমি এটাকে হাইড করে দিলাম। ফার্স্ট ফিগারটাকে ভালো করে অবজার্ভ করো। এইটা হচ্ছে আমাদের নর্মাল গ্লাস টিউব বা নর্মাল টেস্ট টিউবের মধ্যে যদি আমরা জল নিই, তাহলে জলের এই মেনিসকাসটা এইরকম হয়। এবার এতটা হয় না, এটা তোমাদের বোঝানোর জন্য ড্র করা হয়েছে লার্জ করে। এবারে এই সারফেসের সাথে এই পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট এঁকেছি, আর এই যে সলিড সারফেসটা, এটা হচ্ছে লিকুইডের ইনসাইডে আছে, এই বাইরেটা নয়, লিকুইডের ভিতরের যে সলিড সারফেসটা। তাহলে এই সলিড সারফেসটা আর এই সারফেসের ট্যানজেন্ট, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা দেখো মার্ক করা রয়েছে, যেটা থিটা দিয়ে লেখা রয়েছে, এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। এবার যদি আমরা সেকেন্ড ডায়াগ্রামটাকে আঁকি, দুটোকে বাদ দাও। এবার এইটা হচ্ছে যখন একটা গ্লাস টিউবের মধ্যে মার্কারি কলামকে তুমি ফলো করবে, তখন মার্কারি কলামটা এরকম কনভেক্স আপ হয়। তাহলে এবার যদি আমাকে ট্যানজেন্ট ড্র করতে হয়, তাহলে ট্যানজেন্ট এবার এরকম হবে। এবার এই পয়েন্ট থেকে যে ট্যানজেন্টটা ড্র করেছো আর সলিড সারফেস যেটার হচ্ছে লিকুইডের ইনসাইডে, তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। এবার যদি এরকম কন্ডিশন পাও যেখানে লিকুইড সারফেসটা একদম ফ্ল্যাট, তাহলে সেখানে ট্যানজেন্ট আঁকলে কি হবে? এরকম হরাইজেন্টাল একটা লাইন হবে লিকুইড সারফেসের উপর। আর লিকুইডের ইনসাইডে সলিড পার্ট কোনটা? এইটা। তাহলে এই যে ভিতরের অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। এই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট 3টে কেসে তোমাদের ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? আর দেখো, যে পয়েন্ট থেকে আমরা ট্যানজেন্টটাকে আঁকছি, সেই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তাহলে পরে আমাকে যদি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের ডেফিনেশান বলে, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট কাদের মধ্যে হচ্ছে? বিটুইন এ লিকুইড অ্যান্ড এ সলিড। কিভাবে ডিফাইন করব? লিকুইড সারফেসে আঁকা ট্যানজেন্ট এবং লিকুইডের ইনসাইডে থাকা সলিড সারফেসের যে ইন্টারনাল অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, যেখানে ট্যানজেন্টটা ড্র করা হয়েছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে। তাহলে আমার ডেফিনেশানটা কি লিখব? আমার ডেফিনেশান হচ্ছে, দেখো এইটা হচ্ছে আমার ডেফিনেশান। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বিটুইন এ solid and a liquid is defined as the angle enclosed between the tangents to the liquid surface and the solid surface. এই দেখো, এই যে একটা ট্যানজেন্ট আর এই একটা ট্যানজেন্ট, এই ট্যানজেন্ট এই ট্যানজেন্ট, এই ট্যানজেন্ট এই ট্যানজেন্ট, ইনসাইড দ্য লিকুইড। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সলিড সারফেসটার ইনসাইড দ্য লিকুইড পার্টটা নিয়ে আমাকে সবসময় কনসিডার করতে হবে, লিকুইডের বাইরের পার্টটা কিন্তু নয়। তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে
আমার অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। প্রথম ফিগারে দেখো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট লেস দ্যান 90 ডিগ্রি, সেকেন্ড ফিগারে দেখো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট গ্রেটার দ্যান 90 ডিগ্রি, থার্ড ফিগারে দেখো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট ইকুয়াল টু 90 ডিগ্রি। যদি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট লেস দ্যান 90 ডিগ্রি হয় তাহলে মনে রাখবে সেই সলিড সারফেসকে লিকুইড ওয়েট করতে পারে, মানে ভিজিয়ে দিতে পারে। তুমি গ্লাস প্লেটের উপর জল দাও, দিয়ে জলটা ফেলে দাও, দেখবে জলের ড্রপলেটস গ্লাস প্লেটের উপর আছে, তার মানে গ্লাস প্লেটটাকে ওয়াটার ওয়েট করেছে। যদি এই রকম হয়, জল না হয়ে অন্য কোনো লিকুইড হলো, সেই লিকুইড তোমার যদি এরকম কন্ডিশান নেয়, কনকেভ আপ নেয়, মানে যেখানে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট লেস দ্যান 90 ডিগ্রি, সেখানে যেই মোমেন্টে তুমি একটা সরু টিউবকে ওই লিকুইডের মধ্যে ইনসার্ট করবে, ওই টিউবের মধ্যে দিয়ে লিকুইড উপরের দিকে উঠতে থাকবে নিজে থেকে, কিছু করতে হবে না, নিজে থেকেই লিকুইডটা উপরের দিকে উঠতে থাকবে। কিন্তু যদি দেখো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট হয়ে গেছে গ্রেটার দ্যান 90 ডিগ্রি, মানে সেকেন্ড কেসটা, তাহলে মনে রাখবে ওই লিকুইড সারফেসকে কখনো ভেজায় না, ওয়েট করতে পারে না। তুমি যদি একটা গ্লাস প্লেটের উপর মার্কারি দাও, তুমি দেখবে মার্কারি কখনো গ্লাস প্লেটকে ওয়েট করতে পারে না, গ্লাস প্লেট সব সময়তেই থাকে হচ্ছে ড্রাই। কিন্তু জল দিলে দেখবে ভিজে যায়, কারণ জলের কেসে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট হচ্ছে লেস দ্যান 90, মার্কারির কেসে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট হচ্ছে গ্রেটার দ্যান 90, যেটা পারদ আর কি। এই টাইপের লিকুইড যেখানে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট গ্রেটার দ্যান 90 ডিগ্রি, সেখানে তুমি যদি এই একটা তোমার সরু টিউবকে ওই লিকুইডের মধ্যে ডিপ করো, ইনসার্ট করো, তুমি দেখবে লিকুইড নিজে থেকে উপরের দিকে উঠছে না, যেটা ওয়াটারের কেসে হয়, সেটা মার্কারি কখনো ওঠে না। মার্কারি তুমি যদি বলো তাহলে স্যার থার্মোমিটারে কী করে মার্কারি উঠছে, থার্মোমিটার তো তোমার বডি তখন হিটেড, তার মানে তোমার ওই মার্কারির ভিতরে যে তোমার থার্মোমিটারের মধ্যে যে বাল্বটা রয়েছে, বাল্বের মধ্যে যে মার্কারিটা রয়েছে, সেই মার্কারিটা কি হচ্ছে, সেই মার্কারিটা তোমার ওখান থেকে হিটটাকে অ্যাবজর্ব করছে, ও এক্সপ্যান্ডেড হচ্ছে, এবং সেটা আলটিমেটলি ওই পাইপের বা টিউবের মধ্যে দিয়ে ওর ভলিউমটা বাড়ছে বলে ও আস্তে 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 টিউবের মধ্যে দিয়ে উপরের দিকে উঠছে। কিন্তু তুমি এমনি অবস্থায় যদি রেখে দাও, তুমি দেখবে কখনো নিজে থেকে ওই টিউবের মধ্যে দিয়ে মার্কারি উপরের দিকে, পারদটা উপরের দিকে উঠছে না। আর থার্ড কেস, এটা কি কখনো সম্ভব? এটা সম্ভব যদি তুমি একটা গ্লাস নিলে, যে গ্লাসটাকে তুমি কোট করলে সিলভার দিয়ে, মানে গ্লাসটা পিওর গ্লাসের, মানে গ্লাসের সাথে জলের কন্ট্যাক্ট থাকবে না, পিওর ওয়াটার তোমায় নিতে হবে, মানে ডিস্টিলড ওয়াটার যার মধ্যে কোনো ইমপিউরিটি নেই। আর তুমি যে গ্লাসটা বা গ্লাসের টিউবটা নেবে, তার ইনার ওয়ালে একটা সিলভারের কোটিং থাকতে হবে। যদি এইটা হয়, তখন তুমি দেখতে পাবে যে ওইখানে জল নর্মাল টিউবের মতন এরকম কনকেভ আপ নয়, সেখানে একদম ফ্ল্যাট হয়ে আছে। এটা হচ্ছে 90 ডিগ্রি। এই কেসেও লিকুইড তোমার সারফেসকে, সলিড সারফেসকে ওয়েট করতে পারে না, এই কেসেও হয় না। দেখো এই পার্টগুলো ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে আমি একটা নতুন জিনিস তোমাদেরকে বলবো, তার নাম হচ্ছে ক্যাপিলারিটি। ক্যাপিলারিটি জিনিসটা কি? এই ক্যাপিলারিটি কথাটা এসেছে হচ্ছে ক্যাপিলা বলে একটা টার্ম থেকে। ল্যাটিন ওয়ার্ডে ক্যাপিলা মানে হচ্ছে মাথার চুল, হেয়ার। তার মানে তুমি যদি এরকম একটা ন্যারো টিউব নাও,
যার ডায়ামিটার তোমার মাথার চুলের ডায়ামিটারের সাথে কম্পেয়ারেবল এবং টোটাল লেন্থ জুড়ে এই ডায়ামিটারটা তোমার মাথার চুলের ডায়ামিটারের সাথে কম্পেয়ারেবল থাকবে, তাহলে সেই ন্যারো টিউবটাকে আমরা বলবো হচ্ছে ক্যাপিলারি টিউব। আমি আরেকবার রিপিট করছি, ক্যাপিলা মানে হচ্ছে ল্যাটিনে মাথার চুলকে বলা হয় ক্যাপিলা। তাহলে তুমি একটা এক্সট্রিমলি ন্যারো টিউব তৈরি করলে, যে ন্যারো টিউবের ডায়ামিটার হচ্ছে তোমার মাথার চুলের ডায়ামিটারের সঙ্গে কম্পেয়ারেবল থ্রু আউট ইটস লেন্থ, তাহলে ওই টিউবটাকে আমরা বলবো ক্যাপিলারি টিউব। এই ধরনের টিউবকে তুমি যদি কোনো একটা লিকুইডের মধ্যে ডিপ করো, ডোবাও, তুমি দুটো ঘটনা দেখতে পাবে। আইদার তুমি দেখবে ওই ক্যাপিলারি টিউবের মধ্যে দিয়ে লিকুইড উপরের দিকে উঠছে, বা ক্যাপিলারি টিউবের মধ্যে দিয়ে লিকুইডটা নিচের দিকে নেমে যাচ্ছে। এই লিকুইডের ওঠা বা নামা, এই ঘটনাটারই নাম হচ্ছে ক্যাপিলারিটি। ব্যাপারটা কীরকম হবে? ব্যাপারটা হবে হচ্ছে এই রকম, দেখো। সবাই ছবি দুটো দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এই যে সরু দেখতে পাচ্ছ টিউবটা, এটাই হচ্ছে আমার ক্যাপিলারি টিউব, যার ডায়ামিটার তোমার মাথার চুলের ডায়ামিটারের সঙ্গে কম্পেয়ারেবল, এবং এটা থ্রু আউট দ্য লেন্থ একই থাকবে। যদি তুমি জলের মতো লিকুইডে, মানে যদি জল যে ধরনের লিকুইড, সেই টাইপের লিকুইডে যদি ক্যাপিলারিকে ডিপ করো, তাহলে দেখো এই বিকারের মধ্যে যে জলের যে ফ্রি সারফেস, তার থেকে দেখো ক্যাপিলারির মধ্যে দিয়ে লিকুইডটা উপরের দিকে উঠে আছে। এটাকে বলা হয় রাইজ ইন ক্যাপিলারি বা ক্যাপিলারি অ্যাসেন্ড, উপরের দিকে ওঠে। আর যদি মার্কারি বা পারদের মধ্যে তুমি ডিপ করো, তাহলে দেখো এই বিকারের মধ্যে যেটা ফ্রি সারফেস, তার থেকে দেখো এই ক্যাপিলারির মধ্যে তোমার মার্কারি লেভেলটা নিচের দিকে নেমে গেছে। এইটাকে বলা হয় ক্যাপিলারি রাইজ, অ্যাসেন্ডিং অফ লিকুইড থ্রু দ্য ক্যাপিলারি। আর এটাকে বলা হয় ক্যাপিলারি ডিপ্রেশন, মানে ডিসেন্ডিং অফ লিকুইড থ্রু দ্য ক্যাপিলারি। এই দুটো ঘটনাকেই বলা হয় ক্যাপিলারিটি অর ক্যাপিলারি অ্যাকশান। এই অবধি তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। এর অনেক ব্যাপার। এবার তুমি যদি আমাকে বলো স্যার এরকম কেন হচ্ছে, এ কি এমনি এমনি হচ্ছে? না, এমনি এমনি একেবারেই হচ্ছে না, এর পিছনে অনেক বড় রিজন আছে। এই যে দেখতে পাচ্ছ লিকুইডের এরকম কনকেভ আপ বা কনভেক্স আপ, এর জন্য দুটো সাইডে প্রেশারের ডিফারেন্স হয়। এই প্রেশারের ডিফারেন্স থেকে রেজাল্টেন্ট ফোর্স বের করে দেখতে হয় রেজাল্টেন্ট ফোর্সটা কোন দিকে কাজ করছে। যদি উপরের দিকে কাজ করে, লিকুইড উপরের দিকে উঠবে, যদি নিচের দিকে কাজ করে, তাহলে নিচের দিকে নেমে যাবে। এবার সেই ক্যালকুলেশনগুলো করার মতো স্কোপ আমাদের নেই, তাই জন্য আমরা ওই দিকে যেতে পারছি না। আমাদের শুধু মানে জানতে হচ্ছে ক্যাপিলারি কাকে বলে, ক্যাপিলারিটি কাকে বলে। তাহলে আমি যেটা তোমাদেরকে বললাম সেটা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি। এই দেখো, প্রথম যেটা বলেছিলাম, ক্যাপিলা মিন্স হেয়ার ইন ল্যাটিন, a very narrow tube whose diameter is comparable to the diameter of hair throughout its length is called a capillary tube. If this kind of a tube is dipped in a liquid, it is found that the liquid in the capillary either ascends, ascend মানে উপরের দিকে উঠছে, or descends relative to the surrounding liquid. এই ফেনোমেননটার নাম হচ্ছে ক্যাপিলারিটি। তোমরা এখন কেউ ফাউন্টেন পেন ইউজ করো না? কেউ কি ফাউন্টেন পেন ইউজ করো এখনো? কেউ কখনো কখনো ফাউন্টেন পেন ইউজ করেছো কেউ?
No, sir. কোনোদিন করনি? না স্যার। যদি ফাউন্টেন তোমাদের বাড়িতে বাবা মাকে জিজ্ঞাসা করে দেখবে। আমরা তো ছোটবেলাতে আগে প্রথমে লেখা শুরু করেছিলাম ফাউন্টেন পেনে, পরে আমরা ডট পেনে কনভার্টেড। এখন তো তোমরা সবাই মানে অলমোস্ট সবাই জেল পেনই ইউজ করো ম্যাক্সিমাম। যখন তোমার ফাউন্টেন পেন ইউজড হতো বাইরে বিদেশে বহু জায়গাতে, ইংল্যান্ডে তো ফাউন্টেন পেন একটা অ্যারিস্টোক্র্যাটিক ব্যাপার, ওটা মানে অ্যারিস্টোক্র্যাটিক মানে একটা হেরিটেজ ব্যাপার আর কি, ওরা এটাকে খুব মানে হিসাবে দেখে। ফাউন্টেন পেনে লিখতে গিয়ে অনেক সময় ইঙ্ক লিক করতো। তোমরা কেমিস্ট্রি ল্যাবে ফিল্টার পেপার দেখেছো? ফিল্টার পেপার, ব্লটিং পেপার দেখেছো কখনো? ব্লটিং পেপার প্রোটিন পেপার দেখেছি। লিক বা কোনো জলের উপর ব্লটিং পেপার দিয়ে দিলে কি দেখো, ব্লটিং পেপারটা জলটা শুষে নেয় না? হ্যাঁ স্যার। কেন নেয়? কারণ এই ব্লটিং পেপারের ভিতরে এরকম ছোট ছোট ক্যাপিলারির মতন ফাইন পোর্স থাকে, যার মধ্যে দিয়ে জলটা ক্যাপিলারি রাইজ এই অ্যাকশানে পেপারের ভিতর চলে যায়। ওই জন্য ওয়াটারটাকে ও সব সময়তে তোমার অ্যাবজর্ব করে নেয়। যখন আমরা ছোটোবেলাতে ফাউন্টেন পেনে লিখতাম আমাদের সঙ্গে ব্লটিং পেপার থাকতো, কারণ অনেক সময়তেই পেন থেকে তোমার ইঙ্ক লিক করতো, খাতায় পড়ে গেলে পরে তখন কি করব, ওটাকে তো সোক করে নিতে হবে। তখন ওই ব্লটিং পেপার ওর উপর দিয়ে দিলে ওটা ওই কালিটাকে সোক করে নিত, কারণ ওর মধ্যে ডিস্টিলড ওয়াটার থাকতো। গ্রামের দিকে এখন তো সমস্ত বাড়িতেই তোমার কারেন্ট ইলেকট্রিসিটি রয়েছে। আগে যখন গ্রামের দিকে আমরা, গ্রামের দিক বাদ দাও, ঠাকুরের কাছে যখন পুজো হয় সেখানে দেখেছো ওই ঠাকুরের সামনে যেখানে ল্যাম্প জ্বালানো হয়, মোমবাতি না, ওই তোমার পিল সূচের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কটন উইক্স দিয়ে জ্বালিয়ে রাখা হয় ঠাকুরের ইয়ের সামনে, দেখেছো? প্রদীপ জলে। হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওই ওই যে তোমার কটন উইক্সটা থাকে, আর তার একটা সাইড তোমার যে অয়েলের মধ্যে থাকে, ওই কটন উইক্সটা কি পুড়ে যায় সাথে সাথে? পড়ে না, দেখবে কটন উইক্সে আগুনটা জ্বলতেই থাকে। যখন তেলটা পুরো শেষ হয়ে যায় তখন কটন উইকটা পোড়ে। তার কারণ অয়েল ওই কটন উইকের মধ্যে দিয়ে তোমার ওই উইকের ভিতরে ছোট ছোট ক্যাপিলারি আছে, তার মধ্যে দিয়ে ওই থ্রেডের মধ্যে দিয়ে ওই লিকুইডটা কন্টিনিউয়াসলি পাস করতে থাকে। এই যে গাছপালা রয়েছে, রুট কি করছে, গ্রাউন্ডের থেকে ওয়াটারকে অ্যাবজর্ব করছে, সেটা গাছের একেবারে টপ লিফ অবধি কী করে পৌঁছাচ্ছে? এই ক্যাপিলারি অ্যাকশানের জন্যই পৌঁছাচ্ছে। দেখবে বাড়ির দরজা জানলা বর্ষাকালে ফুলে যায়, তখন দরজা জানলা বন্ধ করতে অসুবিধা হয়। এই রকম প্রবলেম তোমরা সবাই ফেস করেছো বাড়িতে, করো তো? হ্যাঁ স্যার, কাঠের দরজা কাঠের জানলা। জানলা হয় কেন হয়? কারণ ওই কাঠের যে দরজা জানলাগুলো হয় ওর মধ্যে ছোট্ট ছোট্ট পোর্স থাকে, যার মধ্যে দিয়ে এই ক্যাপিলারি অ্যাকশানে ওই রেনি সিজনে যে ময়েশ্চারটা থাকে এয়ারে, সেই ওয়াটার ড্রপসগুলো ওর মধ্যে দিয়ে সোকড হয়। এইগুলো হচ্ছে ক্যাপিলারি অ্যাকশানের ডে টু ডে লাইফের কমন এক্সাম্পল, যেগুলো আমরা চোখে দেখেছি, কিন্তু ক্যাপিলারিটি বা ক্যাপিলারি অ্যাকশান আমরা জানতাম না কি জিনিস, আজকে জানলাম। সেটা হচ্ছে এই কারণগুলোর জন্য। এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? Yes, sir. তাহলে পরে আমাদের কি মনে রাখতে হবে? ওয়াটারের মতন লিকুইডে যদি আমি ক্যাপিলারিকে ডিপ করি, তাহলে ক্যাপিলারির মধ্যে দিয়ে লিকুইডটা উপরের দিকে উঠবে, যার নাম হচ্ছে ক্যাপিলারি রাইজ অর ক্যাপিলারি অ্যাট্রাকশান। আর মার্কারির মতন মানে পারদের মতন আর পারদের মতন যদি লিকুইড আমরা কনসিডার করি, তাহলে সেই লিকুইডের কেসে আমরা যদি ক্যাপিলারিকে ডিপ করি, তাহলে পরে আমরা সেখানে কি দেখব? লিকুইড এক্সটার্নাল সারফেসের রেসপেক্টে বা এক্সটার্নাল যে লেভেলটা রয়েছে তার রেসপেক্টে
নিচের দিকে নেমে যাবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যাপিলারি ডিপ্রেশন। যার আরেকটা নাম ক্যাপিলারি রিপালশন। দেখো ক্যাপিলারিটি ব্যাপারটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, একটা মিনিট, আমি একটু জল খেয়ে নিই। এইবারে এই ক্যাপিলারি রাইজ বলে একটা ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশনটা তোমাদের করতে হবে না, শুধু ফাইনাল এক্সপ্রেশনটা তোমাদের মনে রাখতে হবে, যার নাম হচ্ছে ক্যাপিলারি রাইজ, অর এটাকে বলা হয় অ্যাসেন্ট ফর্মুলা। আমি জাস্ট তোমাদেরকে এক্সপ্রেশনটুকু বলে দিচ্ছি, এইটা মনে রাখবে। আর এই ছবিটা যদি তোমাদের কপাল খারাপ থাকে তাহলে ছবিটা আঁকতে দিতে পারে, তবে ইন জেনারেল ছবি আঁকতে দেয় না কাউন্সিল, তবুও অপশান আছে বলে আমি তোমাদেরকে ছবিটা জাস্ট দিয়ে রাখছি। বেসিক্যালি এই যে লিকুইডটা ওয়াটার যেরকম ক্যাপিলারির মধ্যে দিয়ে উপরের দিকে উঠেছে, এইটাকে তুমি যদি এরকমভাবে কেন উঠছে এটা যদি ক্যালকুলেট করতে চাও, তাহলে পরে এই সারফেস টেনশানকে ড্র করে তার দুটো কম্পোনেন্ট ক্যালকুলেট করে কতটা লিকুইড আউটার সারফেস থেকে উঠবে, এইটা হচ্ছে লিকুইড মেনিসকাস, এই পার্টে লিকুইড কলাম, এ সমস্ত ইত্যাদি হাবিজাবি প্রচুর করে ক্যালকুলেশন করে আলটিমেটলি একটা ফাইনাল এক্সপ্রেশন পাওয়া যায়। এবার সেই এক্সপ্রেশনটা তোমাদের লিখতে দেয়। এবার এক্সপ্রেশনে কতগুলো টার্ম আছে, যে টার্মিনোলজিগুলো আমাদেরকে লিখতে হবে এক্সপ্রেশনটা লিখে। কি কি টার্ম? আমরা কনসিডার করব রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি টিউব। একে যদি আমরা কনসিডার করি স্মল আর হিসাবে, এই যে স্মল আর, এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি টিউব। ক্যাপিটাল টিটা কি? ক্যাপিটাল টিটা হচ্ছে সারফেস টেনশন অফ দ্য লিকুইড। সারফেস টেনশন অফ দ্য লিকুইড হচ্ছে ক্যাপিটাল টি। আচ্ছা, এবার যে লিকুইডটা নিয়ে কাজ করছো তার একটা ডেনসিটি থাকবে বা ঘনত্ব থাকবে। ডেনসিটি অফ দ্য লিকুইডকে আমি কনসিডার করছি রো। এবার অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট তোমাদের বলেছি, তাহলে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বিটুইন দ্য লিকুইড অ্যান্ড ক্যাপিলারি টিউব, এটাকে আমরা কনসিডার করছি থিটা। আর কি লাগবে? গ্র্যাভিটি নিচের দিকে টানছে, তার এগেনস্টে উঠছে, তার মানে আমার লাগবে অ্যাক্সিলারেশন, কি ভুল হলো, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যার বাংলা নাম হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এটা হচ্ছে স্মল জি। আর কি? আর হচ্ছে এই আউটসাইডের লিকুইড লেভেল থেকে ক্যাপিলারি টিউবের মধ্যে লিকুইড লেভেল যতটা উঠেছে সেই কতটা হাইট ও উঠেছে, তাহলে পরে লাস্ট হচ্ছে রাইজ অফ দ্য লিকুইড লেভেল ইন দ্য ক্যাপিলারি টিউব, এটাকে আমি কনসিডার করছি এইচ। এই কটা টার্মিনোলজি রেসপেক্টে আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করি এইচকে কতটা উঠবে। এবার সেটা ক্যালকুলেশান করার পর, তার ডিটেল ক্যালকুলেশান আছে, করে আমরা আলটিমেটলি যে এক্সপ্রেশনটা পাই সেই এক্সপ্রেশনটা হচ্ছে এরকম একটা এক্সপ্রেশন।
তোমরা এই এক্সপ্রেশনটা একটু মুখস্থ রেখো, কারণ এর ক্যালকুলেশনটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই। এটা একটা বড় ক্যালকুলেশন। 2t cos থিটা ডিভাইডেড বাই আর রো জি। দেখো যে কটা আমরা টার্মিনোলজি এখানে মেনশন করেছি তাদের টার্মেই দেখো ব্যাপারটা লেখা রয়েছে। এটাকে তোমাদের একটু মনে রাখতে হবে। যদি কপাল খারাপ থাকে এই ছবিটা আঁকতে দিতে পারে, আর না হলে পরে তোমাকে এই অ্যাকসেন্ট ফর্মুলাটা লিখতে দিতে পারে। যদি না বলে, মনে রাখবে সব সময় কিন্তু তোমাকে বলবে না যে রাইট দ্য অ্যাকসেন্ট ফর্মুলা অ্যান্ড ডিফাইন্ড ইচ টার্ম ইন দ্য এক্সপ্রেশন, এটা কিন্তু সব সময় বলবে না। তোমাকে বলতে পারে রাইট দ্য অ্যাকসেন্ট ফর্মুলা, তখন কিন্তু যেন শুধু ফর্মুলাটা লিখে দিয়ে চলে এসো না, কারণ এই ফর্মুলার মধ্যে কোনটা কাকে কি ডিনোট করছে এটা কিন্তু তোমাকে কোয়েশ্চেনে বললেও লিখতে হবে, না বললেও কিন্তু লিখতে হবে। এটা লিখতে কিন্তু হবেই। যদি না লেখো, যদি 2 মার্কস থাকে 1 পাবে, 1 কিন্তু পাবে না। এটা কিন্তু সবাই মাথায় রেখো। এটা কিন্তু এক্সপেক্ট করো না যেন কোয়েশ্চেনে তোমাকে সবসময় বলবে যে অ্যাকসেন্ট ফর্মুলাটা লেখো, আবার তার মধ্যে প্রত্যেকটা টার্মকে ডিফাইন করো, এটা কিন্তু বলবে না। কিন্তু তোমার এটা দায়িত্ব ইকুয়েশনটা লিখে প্রত্যেকটা টার্মকে বলে দেওয়া কোনটা কোন টার্মকে ডিনোট করছে। এটা মনে থাকবে তো সবার? হ্যাঁ স্যার। টার্মগুলো কিন্তু বলে দেবে। এইবার হচ্ছে আমরা চ্যাপ্টারের একদম লাস্ট পার্ট, আর আমার মিনিট 5 লাগবে, এটা বললেই আমার হয়ে যাবে। সেটা হচ্ছে কি কি ফ্যাক্টর সারফেস টেনশনকে এফেক্ট করে। ফ্যাক্টরস এফেক্টিং সারফেস টেনশন। নাম্বার 1 হচ্ছে টেম্পারেচার। লিকুইডের সারফেস টেনশন টেম্পারেচার বাড়লে কমে যায়। কেন? তার কারণ যেই মোমেন্টে তুমি একটা লিকুইডের টেম্পারেচারকে বাড়াবে, তার মানে তুমি বাইরে থেকে হিট দিচ্ছ, তার মানে বাইরে থেকে এনার্জি দিচ্ছ। তোমার দেওয়া এনার্জি ওই লিকুইডের ভিতরে থাকা মলিকিউলগুলো অ্যাবজর্ব করছে, তাহলে লিকুইড মলিকিউলের এনার্জি বাড়ছে, তার মানে লিকুইড মলিকিউলগুলো আরও বেশি স্পিডে মুভ করছে, তার মানে লিকুইড মলিকিউলগুলোর কাইনেটিক এনার্জি বাড়ছে। তার মানে গোদা কথায়, আমি যদি একটা লিকুইডকে হিট দিই মানে তার টেম্পারেচার বাড়াই, ওই লিকুইডের মলিকিউলসগুলোর কাইনেটিক এনার্জি বাড়বে। যেই কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে লিকুইড মলিকিউলসগুলো নিজেদের ভিতরে যে মলিকুলার অ্যাট্রাকশান সেটা কমে যাবে। যেই কমবে সাথে সাথে সারফেস টেনশনটাও কমে যাবে। তাহলে আমাকে মনে রাখতে হবে সারফেস টেনশন অফ লিকুইড অলওয়েজ ডিক্রিজেস উইথ দ্য রাইজ ইন টেম্পারেচার। যদি তোমাকে বলে কেন, তখন তোমার আনসার হবে টেম্পারেচার ইনক্রিজ করলে লিকুইড মলিকিউলের কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে, যেটা আলটিমেটলি লিকুইড মলিকিউলগুলোর মধ্যে যে মলিকুলার অ্যাট্রাকশানের এফেক্ট সেটাকে রিডিউস করে দেবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে যেটা তোমাদের বললাম সেটা দেখো লিখে দিলাম। এবার তোমাকে যদি বলে কোনো একটা লিকুইডের সারফেস টেনশন কখনো 0 হতে পারে, আনসার বলবে হ্যাঁ। একটা লিকুইডের সারফেস টেনশন 0 হয় যখন লিকুইডটা বয়েলিং পয়েন্টে গিয়ে পৌঁছায়। তার মানে তুমি জলের টেম্পারেচার বাড়াচ্ছ, 100 ডিগ্রি সেন্টিগ্রেড যেই হবে নর্মাল প্রেসারে জল ফুটতে শুরু করবে, ওই বয়েলিং পয়েন্টে ওয়াটারের আর সারফেস টেনশন থাকবে না। তাহলে কি মনে রাখবে? সারফেস টেনশন অফ এ লিকুইড বিকামস 0 at its boiling point.
এটা মাথায় রেখো। আর এখানের মধ্যে যদি তোমাকে বলে যে টেম্পারেচার বাড়লেই যে সারফেস টেনশনটা লিকুইডের কমে যাচ্ছে, তার কি কোনো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আছে? আছে। সেই এক্সপ্রেশনটা তোমাদের আমি বলে দিই। এক্সপ্রেশনটা কি হবে? এক্সপ্রেশনটা হচ্ছে এই রকম একটা এক্সপ্রেশন। ক্যাপিটাল টি সাফিক্স টি, এটা হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেডে সারফেস টেনশন অফ দ্য লিকুইড। টি সাফিক্স 0 মানে হচ্ছে ওই লিকুইডের 0 ডিগ্রি সেন্টিগ্রেডে সারফেস টেনশনের ভ্যালু। আর আলফা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ সারফেস টেনশন। তাহলে দেখতে পাচ্ছ 1 মাইনাস আলফা টি, তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের সারফেস টেনশনের যা ভ্যালু, তাকে তুমি সবসময় মাল্টিপ্লাই করবে 1-এর থেকে ছোট একটা নাম্বার দিয়ে। সেই কারণের জন্য দেখো আমি যে ফার্স্ট লাইনে লিখেছিলাম যে সারফেস টেনশন অফ দ্য লিকুইড ডিক্রিজেস উইথ রাইজ অফ টেম্পারেচার, সেটাই দেখো এই ইকুয়েশনটা আমার শো করছে। এবার তুমি যদি এর তুমি কি বলে রিয়েল লাইফ এক্সাম্পল দেখতে চাও, তোমরা স্যুপ খাও তো? স্যুপ রেস্টুরেন্টে গিয়ে হোটেলে স্যুপ খেয়েছো? হ্যাঁ স্যার। স্যুপ দেখেছো ঠান্ডা হয়ে গেলে প্রচণ্ড থিক হয়ে যায়, তাই না? হ্যাঁ স্যার। স্যুপ খায় কি, গরম খায় না ঠান্ডা খায়? গরম। গরম খায়। কেন গরম খায়? তার কারণ হট স্যুপের সারফেস টেনশনটা কম থাকে। যখন তুমি হট স্যুপটা মুখে দিচ্ছ, তোমার জিভের উপরে, টাঙের উপরে লার্জ এরিয়াতে এই স্যুপটা স্প্রেড করে যায়, যেটা কোল্ড স্যুপে হয় না। এই জন্য স্যুপ সবসময় হট খেতে হয়। দেখবে যেখানে খুব ঠান্ডা পড়ে সেখানে দেখবে মেশিনের পার্ট জ্যাম হয়ে যায়। সেই জ্যাম মেশিন পার্টকে কিন্তু প্রথমে ওই জ্যামিং পার্টটা ছাড়াতে হয়। এগুলো সব হচ্ছে সারফেস টেনশনের জন্য। টেম্পারেচার বাড়লে সারফেস টেনশন কমে যায়, টেম্পারেচার কমলে সারফেস টেনশন বেড়ে যায়। এটা একটা ফ্যাক্টর। আর আরেকটা ফ্যাক্টর হচ্ছে ইমপিউরিটিস। ইমপিউরিটির বাংলা কেউ বলতে পারবে? ইমপিউরিটির বাংলা হচ্ছে অপদ্রব্য। অপদ্রব্য নাম শুনেছো? হ্যাঁ স্যার, নাম শুনি। অপদ্রব্য, ইমপিউরিটি। ইমপিউরিটি মানে কি? ধরো জলের মধ্যে গ্রিস দিয়ে দিলে, তেল ফেলে দিলে, এগুলো হচ্ছে ইমপিউরিটি। ইমপিউরিটি কি করে? লিকুইডকে কন্টামিনেট করে। এবার তুমি কত বেশি কন্টামিনেট করবে তার উপর ডিপেন্ড করবে সারফেস টেনশন লিকুইডের কি অ্যামাউন্টে রিডিউস হবে। এটা মাথায় রাখবে। তার মানে আমি যদি ব্যাপারটাকে, পুরো জিনিসটাকে এইভাবে বলি, তাহলে জিনিসটা আমার দাঁড়াবে এই রকম যে presence of impurities like oil, grease, etc. contaminate the liquid. Depending upon the degree of contamination, there will be a reduction in the value of surface tension. খুব বেশি ইম্পিউরিটি দিয়ে দিলে সারফেস টেনশন প্রচুর কমে যাবে, অল্প ইম্পিউরিটি দিলে সারফেস টেনশনের ভ্যালু অল্প কমবে। এখানে আরও একটা কথা মনে রাখবে, আমরা যে নুন খাই, যেটা আমাদের খাবারের যে নুন, কমন সল্ট, সেটাকে কি বলে জানো? তার কেমিক্যাল নাম কেউ বলতে পারবে? যে সল্ট আমরা খাই, এটা ছোটবেলা থেকে পড়ছো, কেউ কেউ বলতে পারবে? কমন সল্টের যেটা কেমিক্যাল নেম তার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। যদি তুমি জলের মধ্যে সোডিয়াম ক্লোরাইডকে ভালো করে গুলে মিশিয়ে দাও, তাহলে জলের সারফেস টেনশন বাড়ে। কিন্তু ফেনল,
বা সোপ সলিউশন যেটা ভালোভাবে জলের সাথে নুন যেরকম একদম কমপ্লিটলি ডিজলভড হয়ে যায়, তাই জন্য নুনকে আমরা বলি হাইলি সলিউবল সাবস্টেন্স। এই হাইলি সলিউবল সাবস্টেন্সকে তুমি যখন ডিজলভ করবে ওয়াটারে, মনে রাখবে ওয়াটারের সারফেস টেনশন বেড়ে যাবে। কিন্তু সোপ সলিউশন, ফেনল যারা হচ্ছে স্পারিংলি সলিউবল সাবস্টেন্স, খুব বেশি ডিজলভ হয় না, অল্প ডিজলভ হয়, তারা সারফেস টেনশনকে ডিক্রিজ করে। এই যে আমি লাস্টে বললাম যে স্পারিংলি সলিউবল সাবস্টেন্সেস, যেটার মধ্যে সোপ সলিউশন বললাম, এটাই আমাদের জামা কাপড় কাচার ক্ষেত্রে কাজে লাগে। ধরো তোমার জামার মধ্যে অয়েল বা গ্রিজের স্পট লেগেছে, তুমি যদি নর্মাল জল দিয়ে ধোও দেখবে ওই স্পটটা যাচ্ছে না। কিন্তু যেই মোমেন্টে তুমি জলের মধ্যে ডিটারজেন্ট মানে সোপ মেশাবে, জলের সারফেস টেনশন কমে যায়, প্রচণ্ড পরিমাণে কমে যায়। এই তার জন্য কি হয়, এই ওয়াটার মলিকিউলগুলো ব্রেক করে যায় এবং ওই যে ক্লথের ফ্যাব্রিক তার ভিতরে ঢুকে গিয়ে ওর মধ্যে যে ডার্টটা আটকে আছে, নোংরাটা আটকে আছে, তাকে ডিজলভ করে দেয়। তাতে করে জিনিসটা তোমার ক্লিন হয়ে যায়। এই জন্য অয়েল বা গ্রিজ লেগে গেলে আমরা নর্মাল জল দিয়ে জামা কাপড় না ধুয়ে আমরা সবসময় জলের মধ্যে ডিটারজেন্টকে মিক্স করে সোপ সলিউশন তৈরি করে সেটার মধ্যে আমরা ডিপ করে রাখি, যাতে করে সোপ সলিউশন কি করে, জলের সারফেস টেনশনকে কমিয়ে দেওয়ার জন্য ওয়াটার মলিকিউলগুলো ব্রেক করে যায়। সারফেস টেনশন বেশি থাকার জন্য ওয়াটার মলিকিউলস ব্রেক করতে পারে না, কিন্তু সোপ সলিউশনে সারফেস টেনশন কমে যায় বলে প্রচণ্ড পরিমাণে ওয়াটার মলিকিউলসগুলো ব্রেক করে যায়, ফ্যাব্রিকের ভিতর ঢুকে যায় এবং ফ্যাব্রিকের মধ্যে লেগে থাকা ডার্ট বা নোংরাগুলোকে ডিজলভ করে ফ্যাব্রিকটাকে ক্লিন করে দেয়। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বাকিরা বুঝতে পারলে? হাত পা কেটে গেলে অ্যান্টিসেপটিক দাও তো বাড়িতে, ডেটল থাকে বা স্যাভলন থাকে, দাও তো? হ্যাঁ স্যার। এই অ্যান্টিসেপটিকের সারফেস টেনশনের ভ্যালু হচ্ছে খুব কম। এতে সুবিধা কি, যেই মোমেন্টে তুমি তোমার উন্ডের উপর এই তোমার অ্যান্টিসেপটিক অ্যাপ্লাই করছো, অ্যান্টিসেপটিকটা তোমার ছোট 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 ড্রপের ফরমেশন হয়ে আলটিমেটলি তোমার ওই উন্ডের উপর প্রপারলি স্প্রেড করে যায়, স্প্রেড করে গিয়ে উন্ডটাকে হিল করতে হেল্প করে। যদি অ্যান্টিসেপটিক না দিয়ে যদি আমরা এমনি জল দিই, জলের সারফেস টেনশন অনেক বেশি, সে কখনো উন্ডকে প্রপারলি তোমার হিল করতে পারবে না। এই কারণের জন্য অ্যান্টিসেপটিকগুলোকে এমনভাবে তৈরি করা হয় যাতে এর সারফেস টেনশনের ভ্যালু হয় ভেরি লো। এই লো ভ্যালু সারফেস টেনশন কি করে, ড্রপ তৈরি করতে আটকায়, যাতে করে লিকুইডটা ইউনিফর্মলি উন্ডের উপরে স্প্রেড করতে পারে। বোঝা গেল? হ্যাঁ স্যার। এইগুলো হচ্ছে আমাদের সারফেস টেনশনের অ্যাপ্লিকেশান, রিয়েল লাইফ এক্সাম্পল। যেরকম আরও একটা তোমরা করতে পারো, দেখবে ঠান্ডা জলের উপর যদি তেল ঢালো, তুমি দেখবে তেলটা জলের সারফেসের উপর অনেকটা দূর অবধি ছড়িয়ে যায়। কিন্তু গরম জলের উপর তুমি তেল ঢালো, দেখবে ছোট ছোট ড্রপের ফর্মে ওই গরম জলের উপর তেলটা হয়ে আছে। কারণ কি? কারণ কোল্ড ওয়াটারের সারফেস টেনশনটা যা ভ্যালু, সেটা অয়েলের সারফেস টেনশনের ভ্যালুর থেকে বেশি। সেই কারণের জন্য অয়েলটা কোল্ড ওয়াটারের উপর স্প্রেড করতে পারে। কিন্তু যখন তুমি জলটা গরম করেছো তখন জলের সারফেস টেনশন কমে গেছে, কমে গিয়ে ওর ভ্যালু লিকুইড মানে অয়েলের সারফেস টেনশনের থেকে নেমে যাওয়ার জন্য তখন আর ওই অয়েল
হট ওয়াটারের উপর স্প্রেড করতে পারে না, তখন অয়েল ছোট 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 ড্রপের ফর্মে তোমার ওই হট ওয়াটারের উপর স্প্রেড করে, মানে তোমার থেকে যায়। তাহলে এই যে জিনিসগুলো তোমাদের বললাম, এগুলো সবই হচ্ছে আমাদের সারফেস টেনশনের রিয়েল লাইফ এক্সাম্পল। ধরো প্রচণ্ড টার্বুলেন্ট সি, তাকে যদি কাম ডাউন করতে হয় তখনও সারফেসের উপর অয়েল দেওয়া হয়। অয়েল যেই সারফেসের উপর পড়ে, সি ওয়াটারের উপর পড়ে, স্প্রেড করতে শুরু করে, তাতে করে কি হয়, তোমার ফ্রন্ট ফেসের মানে ইমপিউরিটি এসে যাওয়ার জন্য যে জায়গাতে লিকুইডের তোমার ওয়াটার তোমার কি বলে সি এর সারফেসের উপর, লিকুইড সারফেসের উপর ওয়াটার পড়ে, সেখানকার সারফেস টেনশন রিডিউসড হতে থাকে, টার্বুলেন্সিটা কমতে থাকে। এইগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনস অফ সারফেস টেনশন ইন ডেইলি লাইফ। দেখো সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে তোমাদের সারফেস টেনশন চ্যাপ্টারটা কমপ্লিট হলো। এবারে নেক্সট ক্লাসে আমরা লিকুইডের সেকেন্ড চ্যাপ্টারটা শুরু করব। মানে তোমাদের এই টোটাল ইউনিট 5-এর মধ্যে লিকুইডের একটা পার্ট ছিল সারফেস টেনশন। নেক্সট ক্লাসে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে হাইড্রোডিনামিক্স। মানে এবারে ফ্লুইডটা মানে লিকুইডটা ফ্লো করবে, মোশানে থাকবে, তার আবার সমস্ত নতুন ধরনের ক্যালকুলেশন, নতুন ইকুয়েশন, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, তাহলে চলো আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবার কাছে ক্লিয়ার হয়েছে আজকে যা যা ডিসকাশন হলো? হ্যাঁ স্যার। ওকে ওকে, চলো তাহলে আজকে ক্লাসটা এখানেই আমরা কনক্লুড করছি। তোমাদের সাথে আবার আমার ওয়েডনেসডেতে দেখা হচ্ছে। স্যার